তো যেটা দেওয়া আছে ভেক্টর বিভাজন পদ্ধতিতে, এখানে কিন্তু যেভাবে অঙ্কটা দিয়েছে ভেক্টর বিভাজন পদ্ধতিতে ওইভাবেই করতে হবে। অবলম্বন করে নিম্নে প্রদত্ত বলগুলির লব্ধি নির্ণয় করো। ঠিক আছে। তো এখানে প্রথমে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম বরাবর আর দক্ষিণ বরাবর লাইন বল প্রযুক্ত হচ্ছে। তো প্রথমে আমরা করব কি, এরকম একটা টেনে দিলাম। এটার তো ডিরেকশন আমরা জানি, উপরের দিক উত্তর দিক, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা ওয়েস্ট। এটা হলো। তো এবারে উত্তর পূর্ব বরাবর 100√2 উত্তর পূর্ব বরাবর মানে এই দিকে। এই বরাবর ক্রিয়াশীল হবে একটা বল। এটা আমি পি বল প্রয়োগ ধরে নিচ্ছি। উত্তর পশ্চিম বরাবর, উত্তর পশ্চিম বরাবর আরো একটা বল প্রযুক্ত হচ্ছে এই বরাবর। ঠিক আছে। এইটা কিউ বরাবর, এই কিউ ভেক্টর। আর একটা দক্ষিণ বরাবর, দক্ষিণ বরাবর যেটা প্রযুক্ত হচ্ছে তার মানে এই দিকেই হবে, এটা দক্ষিণ দিক। এই বরাবর প্রযুক্ত হচ্ছে আর। ঠিক আছে। তো যেমন ভাবে ভেক্টর বিভাজন করেছিলাম ঠিক সেইভাবেই, অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি, যেহেতু বলেই দিয়েছে উত্তর পূর্ব বরাবর 45 ডিগ্রি হবে। আচ্ছা, টোটালটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত দাঁড়াচ্ছে? এই কোণটার ভ্যালু এটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর পুরো এই কোণটা, এই কোণটা পুরোটা এইটা হবে 270 ডিগ্রি। ঠিক আছে। এবারে আমরা করব যেটা, ওই পূর্ব দিক বরাবর ভেক্টরগুলির উপাংশ ভেক্টরের যোগ করে নেব। হ্যাঁ, অর্থাৎ পূর্ব দিক বরাবর, এটা তার নাম নাম দিয়ে দিতে পারি। এটা যদি ও বিন্দু হয় তাহলে ও ই বরাবর, ও ই বরাবর উপাংশ ভেক্টর গুলির সমষ্টি, এটাকে আমি এফএক্স বলছি। এফএক্স এটা সমান কত? পি কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি প্লাস কিউ কস 135 ডিগ্রি প্লাস আর কস 270 ডিগ্রি। ঠিক আছে। এখানে এবারে ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই, পি এর ভ্যালু ছিল 100√2, তাহলে 100√2 কস 45 ডিগ্রির ভ্যালু 1/√2 প্লাস কিউ, কিউ এর ভ্যালু হচ্ছে 980√2 ইন্টু কস 135 ভ্যালু হচ্ছে -1/√2। ঠিক আছে। প্লাস আর কস 270 ডিগ্রি, আর এর ভ্যালু 1960 ইন্টু কস 270। কস 270-এর ভ্যালু কত? কস 270 এটা সমান লেখা হবে কস 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তার মানে অল সাইন 10 কস। আচ্ছা, +0 ডিগ্রি হচ্ছে এটা, +0 ডিগ্রি না করে -0 ডিগ্রি করে দিই, মাইনাসে রেখে দেবো, -0 ডিগ্রি। তার মানে এই টেনের ঘরে থাকছে, সুতরাং এটা -0 ডিগ্রি হবে, অর্থাৎ -1, -1। তাহলে এখানে কেটে যাচ্ছে √2 √2, এখানেও √2 √2 কাটছে,
তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে 100 মাইনাস 980। আচ্ছা, টোটালটা 880। হ্যাঁ, আচ্ছা তাই করি। এটা তাহলে প্লাস যদি করে দেওয়া হয় তাহলে এইটা +1 হয়ে যাবে, কারণ কসের ঘরকেই আসছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস যদি হয় তাহলে 1960 মাইনাস 980। হ্যাঁ, ভুল হয়ে গেল, এখানে যে কস 3 × 90 ডিগ্রি আছে, তাহলে 3 × 90 ডিগ্রি মানে হচ্ছে sin 0 ডিগ্রি হবে। তো আমি এটা যুগ্ম গুণিতক ভেবে নিয়েছিলাম, অযুগ্ম গুণিতক মানে 90-র অযুগ্ম গুণিতক আছে, তার মানে sin 0, সুতরাং এটা 0 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, মানে জিরো, ভ্যালুটা 0 হবে, সুতরাং এইটা থাকছে না, সুতরাং এইটা হচ্ছে -880 এটা আসবে। ঠিক আছে, তাহলে FY মানে এটা ও ই বরাবর, নয় ON, তাহলে ON বরাবর উপাংশ ভেক্টরগুলির যোগফল। সমষ্টি এটা নির্ণয় করব। এটা কত হচ্ছে, এটা হচ্ছে FY, এটা সমান একই রকম ভাবে P sin 45 ডিগ্রি প্লাস Q cos 135, সরি সাইন হবে sin 135 ডিগ্রি প্লাস R sin 270 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে। তাহলে এখানে পি এর ভ্যালু ছিল 100√2, 100√2 ইন্টু 1/√2 হবে, প্লাস কিউ হচ্ছে 800 980 √2 ইন্টু সাইন 135 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ কস 45 ডিগ্রি মানে 1/√2। এটা, হ্যাঁ 1/√2। তারপরে যেটা হবে প্লাস আর এর ভ্যালু এখানে ছিল 1960 ইন্টু সাইন, হ্যাঁ সাইন 270 ডিগ্রি, তার মানে সাইন 3 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, যাই করা হোক না কেন একই ভ্যালু আসবে। তাহলে এটা cos 0 ডিগ্রি হচ্ছে, cos 0 ডিগ্রি ভ্যালু এক্ষেত্রে অল সাইন 10 cos -1 হচ্ছে, কই +1ই তো হচ্ছে, এটা -1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা -1, হ্যাঁ তাহলে এখানে এগুলো কেটে যাবে, 1/√2 কেটে যাচ্ছে, তাহলে এটা 900 1080 হাজার 1080 মাইনাস 1960, এটা বিয়োগ করলে কত হচ্ছে, ওই একই হবে, -880 হবে মনে হচ্ছে, 1960 মাইনাস 1080, 880, ওইটাই হচ্ছে আগেরটা যেটা ছিল, -880 এত নিউটন। এবারে যেটা পাওয়া গেল, তাহলে দেখো দুটোই নেগেটিভ হওয়ার জন্য আমরা এইরকম ছবিটা আঁকতে পারি, দুটোই নেগেটিভ দিক, এইটা হয়ে গেছে FY আর এটা হয়ে গেছে FX, দুটোই নেগেটিভ দিকে কাজ করছে, তাহলে তার লব্ধিটা কোন দিকে হবে, এই বরাবর। ঠিক আছে, তাহলে লব্ধি, এক্ষেত্রে লব্ধি বল, অতএব লব্ধি বল ইকাল টু √f(x² +
এফ ওয়াই স্কোয়ার। কারণ কি না, এরা মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এফ এক্স এবং এফ ওয়াই, সেই জন্য রুট ওভার অফ 880 তার স্কোয়ার প্লাস 880 তার স্কোয়ার, তার মানে √2 ইন্টু 880। হ্যাঁ, তাহলে এটা ইন্টু √2 করলে চলে এসে যাচ্ছে 1244.5, 1244.5 এত নিউটন উত্তরটা। হ্যাঁ 3, এখানে 1244.3 আছে। যাই হোক, এটা হবে তোর মানটা। এবারে এখানে অভিমুখটা নির্ণয় করতে হবে। অভিমুখটা নির্ণয় করার জন্য অভিমুখটা যেমন ভাবে আমরা বের করেছিলাম, তাহলে এটা লিখতে হবে এই যে কোনো একটা দিক, এই দিকটা ছিল কোন দিক, এটা ছিল পশ্চিম দিক। এই দিকের অংশটা, এটা তো পশ্চিম দিক ছিল আর এটা দক্ষিণ দিক ছিল। তাহলে এটা লিখবো যে যদি পশ্চিম দিকের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল হয়, লব্ধি বল লব্ধি বল পশ্চিম দিকের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল হলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে যদি আমি একটা ত্রিভুজ এঁকে দিই, এইটা সামান্তরিক হবে, তো তাহলে এইটা একটা ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ। তো সেক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব মানে এটা হয়ে যাচ্ছে এফ ওয়াই আর এটা হয়ে যাচ্ছে এফ এক্স, অর্থাৎ এফ ওয়াই বাই এফ এক্স। দুটোরই ভ্যালু একই, মানে 880 আর এটাও 880, সুতরাং 1 হচ্ছে, তার মানে ট্যান 45 ডিগ্রি। তো এফ থিটা ইকাল টু 45 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু 45 ডিগ্রি হচ্ছে, মানে অভিমুখটা তাহলে লিখতে হবে পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে দক্ষিণে, মানে দক্ষিণ পশ্চিম দিকে। একবারে লিখে দিতে পারবো দক্ষিণ পশ্চিম দিকে এত বলে ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে। 11টা বলছে একটি শিশু 60 নিউটন বলের দ্বারা পাথর খণ্ড বাঁধা একটি দড়িকে টানছে। দড়িটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আনত হলে ভূমির উপর দিয়ে পাথরটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে এই বলের উপাংশ বিভাজন ধরেই করতে হবে। এই যদি কোনো পাথর টুকরো হয়, এটা যদি ভূমি হয়, কোনো ভূমি, তো এখানে অনুভূমিকের সঙ্গে দড়িটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আনত, অর্থাৎ এই বরাবর এফ বরাবর বল প্রয়োগ করছে, এইটা ভূমির সঙ্গে 40 ডিগ্রি কোণে আনত, এই কোণটা 40 ডিগ্রি। তাহলে এর এই বরাবর উপাংশ, অর্থাৎ অনুভূমিক বরাবর যে উপাংশটা হবে সেটা হবে এফ কস 40 ডিগ্রি, আর এর উলম্ব উপাংশ যেটা হবে সেটা হবে এফ সাইন 40 ডিগ্রি। ঠিক আছে। এবার যেটা করতে হবে, হ্যাঁ, বলে ভূমির উপর দিয়ে পাথরখণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান নির্ণয় করো। অ্যাকচুয়ালি এখানে এফ না বলে এটাকে টি বললে ভালো হতো, যাই হোক অসুবিধা নেই, এফ আর টি একই। তাহলে ভূমির উপর দিয়ে পাথরটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান কত হবে। ঠিক আছে। তাহলে এখানে এফ এফ ইকাল টু বলে দিয়েছে, এফ ইকাল টু 60 নিউটন। তাহলে কার্যকর মান যেটা 1 নম্বর বলেছে, অনুভূমিক দিকে গতিশীল করার জন্য কার্যকর ভ্যালু, সেটা হচ্ছে আমাদের এইটা এফ কস 40 ডিগ্রি। এটার জন্যই বস্তুটা সামনের দিকে গতিশীল হচ্ছে, তো
সেই জন্য 1 নম্বর যে কোশ্চেনটা আছে যে টানের কার্যকর মান সেটা হবে এফ কস 40 ডিগ্রি, অর্থাৎ এফ এর ভ্যালু এখানে আমরা বসাবো 60 ইন্টু কস 40 ডিগ্রি, এখানে মান বসিয়ে দেবো জাস্ট কস 40 ইন্টু 60, এটা 45.96, এটা আসছে 45.96 এত নিউটন। ঠিক আছে, আর পাথরটিকে উলম্ব দিকে তুলতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে উপরের দিকে তোলার জন্য এই বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনটা যেটা হবে এফ সাইন 40 ডিগ্রি। ঠিক আছে, মানে এটা লিখতে হবে উলম্ব দিকে তোলার জন্য প্রযুক্ত কার্যকর মান, সেটা ইকাল টু এফ সাইন 40 ডিগ্রি, তারপরে এফ এর ভ্যালু 60 আর সাইন 40 ডিগ্রি, তাহলে 60 ইন্টু সাইন 40, 38.56। এত নিউটন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক, এবারে আপেক্ষিক বেগের অঙ্ক আছে। আপেক্ষিক বেগের অঙ্কগুলো দেখো, 13টা যেটা আছে উলম্বভাবে 2√3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, অনুভূমিক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হলে কত বেগে কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে জাস্ট আমাদেরকে এরকম একটা ছবি আঁকতে হবে, যেটা এই বরাবর বৃষ্টি পড়ছে, এই বরাবর বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগটা আমি ইউ ধরে নিচ্ছি, আর এই বরাবর অনুভূমিক দিকে বলে দিয়েছে বায়ু প্রবাহিত হয়েছে, বায়ুর বেগটাকে ভি ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রেও আমাদেরকে কিন্তু বায়ুর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। হ্যাঁ, বৃষ্টির সাপেক্ষে বায়ুর নয়, বায়ুর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তো সেই হিসাবে তাহলে আমাকে যার সাপেক্ষে বের করতে হয় তাকে কি করতে হয়, পিছনের দিকে বাড়াতে হয়। সুতরাং এই দিক দিয়ে আমি পিছনের দিকে বাড়িয়ে দেবো, এইটা হয়ে যাবে তখন মাইনাস ভি, এটা ইউ ভেক্টর, এটা ভি ভেক্টর। এটাকে আমি যদি ও এ বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে সেই হিসাবে এটা ও এ ডট, এটা হবে বায়ু প্রবাহের বেগটা। এরপর বৃষ্টি তো তাহলে এই নিচের দিকে পড়ছে, সুতরাং এই বরাবর হবে বৃষ্টির বেগটা, আর নিচের দিকে থাকবে। তো এখানে আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য একটা এখানে আয়তক্ষেত্র এঁকে নেব, জাস্ট এটা যোগ করে দেব, এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ডাব্লু কে প্রকাশ করবে। ঠিক আছে, তো আপেক্ষিক বেগ মান তাহলে লিখবে এটা বায়ুর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান, বৃষ্টির বেগ ডাব্লু ইকাল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ওভার অফ ইউ। ইউ এর ভ্যালু এখানে দেওয়া আছে, বৃষ্টি পড়ছে √2√3 বেগে, তার মানে 2√3 তার হোল স্কোয়ার প্লাস ভি, বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তার মানে 2 তার হোল স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 4, 3 4 12, 4 16, √16, তার মানে 4। তাহলে উত্তর এটা হয়েছে, মানে আপেক্ষিক বেগের মান যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে বলে মনে হবে। এবারে কোন দিকে পড়ছে, তাহলে দিকটা এটা উলম্ব দিকের সাপেক্ষেই আমি বলেছিলাম যে যেটার কোনো ভ্যালু পরিবর্তন করা হয়নি, সরি অভিমুখের পরিবর্তন করা হয়নি, তার সাপেক্ষেই কোনটা ধরতে হয়। তাহলে এটা যদি লিখি যে বৃষ্টি
বৃষ্টি উলম্বের সাপেক্ষে থিটা কোণে পড়লে ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি। এটা আমি লম্ব বাই ভূমি এটা করে দেবো। লম্বটা তাহলে এখানে হয়ে যাচ্ছে এইটা, মানে ভি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ইউ, ভি বাই ইউ। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু ধরেছিলাম আমি 2, আর ইউ এর ভ্যালু 2√3। 2 কেটে গেল 1/√3। এটা সমান সাইন 30°, সরি ট্যান 30°। 30 ডিগ্রি না 30 ডিগ্রি হচ্ছে? ট্যান 30°, অতএব থিটা ইকাল টু 30° হবে। ঠিক আছে, তার মানে বৃষ্টি উলম্বের সাপেক্ষে 30° কোণে পড়ছে বলে মনে হবে। অ্যাকচুয়ালি বৃষ্টিটা তখন আসছে এই দিক দিয়ে আসছে বলে মনে হবে। এই কোণটা যেহেতু থিটা, এই কোণটাও থিটা হবে, তার মানে উলম্বের সাপেক্ষে 30° কোণে পড়ছে বলে মনে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 14টা। স্থির জলে এক ব্যক্তি 4 কিমি/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। মানে এখানে এই যে এইটা ব্যক্তির বেগ, স্থির জলে মানে ব্যক্তির বেগ, আমি এটাকে ইউ ধরে নিচ্ছি। সাঁতার কাটতে পারে, স্রোতের বেগ 2 কিমি/আওয়ার, এটাকে আমি ভি ধরে নিচ্ছি। ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কোণে আনত হয়ে সাঁতার কাটলে সোজাসুজি নদীর তীরে বিপরীত তীরে পৌঁছাতে পারবে। অর্থাৎ এটা সেই ন্যূনতম পথে নদী পারাপারের ফর্মুলাটা কাজে লাগাতে হবে। অর্থাৎ এই বরাবর ভি যাচ্ছে, আর ব্যক্তিটাকে এ বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে হবে, এইখানে ঠিক পৌঁছাতে হবে। তাহলে এইটা পৌঁছাবে তখনই যদি এইভাবে সে সাঁতার কাটতে শুরু করে। ঠিক আছে, তবেই সে কিন্তু ঠিক বি বিন্দুতে পৌঁছাতে পারবে। তার মানে তীরের সঙ্গে যদি থিটা কোণে সাঁতার কাটতে শুরু করে, তাহলে সেই তীর বরাবর উপাংশটা হয়ে যাবে ইউ কস থিটা, আর তীরের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ যে বেগের জন্য এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে সেই উপাংশটা হবে ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে সোজাসুজি নদীর তীরে পৌঁছাতে পারবে তখনই যখন ভি ইকাল টু ইউ কস থিটা হবে। অর্থাৎ তার সাঁতার কাটার যে একটা বেগের উপাংশ, সেই উপাংশ স্রোতকে প্রশমিত করবে, স্রোতের বেগকে প্রশমিত করবে, তখনই কিন্তু সোজাসুজি তীরে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তাহলে এটা লিখব যে ব্যক্তিটি তীরের সঙ্গে থিটা কোণে সাঁতার কাটতে শুরু করলে ব্যক্তিটি তীরের সঙ্গে থিটা কোণে সাঁতার কাটলে তোমার এইটা হবে ইউ কস থিটা ইকাল টু ভি। অতএব কস থিটা ইকাল টু ভি বাই ইউ। এখানে ভি এর ভ্যালু পুট করে দেবো, ভি এর ভ্যালু 2 আর ইউ এর ভ্যালু 4, মানে 1/2। অতএব কস থিটা ইকাল টু কস 60°। অতএব থিটা ইকাল টু 60°। এটি হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে এই অঙ্কটা হয়তো চেঞ্জ করে দিয়ে এরকম করতে পারে, মানে এই নদীর লেন্থটা হয়তো ধরে নেওয়া আছে, ধরে নাও 2 কিমি। ঠিক আছে, 2 কিমি যদি হয় তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে, নদী পার হতে সময়টা কত লাগবে, না সেটা টি ইকাল টু যেটা হয় ওই 2 কিমি, তাহলে 2 × 1000 ডিভাইডেড বাই টাইম, বেগটা হবে
কত বেগে যাচ্ছে, এই ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা, ঠিক আছে। অর্থাৎ 2 × 1000 ডিভাইডেড বাই ইউ, ইউ এর ভ্যালু এখানে বসাবে 4 × sin 60 ডিগ্রি, অর্থাৎ √3/2, ঠিক আছে। এটা 1000/√3, এত তোমার হচ্ছে সেকেন্ড। এইটা মানে এটা দেয়নি যদি অঙ্কটা, এই অঙ্কটা যদি এরকম নদীর প্রস্থটা দেওয়া থাকে, তাহলে কত সময় পরে সে এ বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে পারবে, সেই টাইমটা এখান থেকে এইভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। এইখানটা আমি ইউনিট একটু ভুল করে দিয়েছি, ভুলটা এখানে তো 4 কিমি/আওয়ার ছিল, হ্যাঁ 4 কিমি/আওয়ার, সুতরাং এটা 2 কিমিতেই থাকবে, এটা 1000 করার দরকার নেই, হ্যাঁ। তাহলে কিমি কিমি কেটে যাবে, তাহলে 4, এটা 1/√3, এটা সেকেন্ড নয় আওয়ার ইউনিট হবে, ঠিক আছে। এটা আমি ইউনিটটা ভুল করে ফেলেছিলাম। এরপরে নেক্সট অঙ্ক 15টা, এটা 150 মিটার চওড়া একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে এই নদী তার যে চওড়াটা সেটা বলে দিয়েছে 150 মিটার, ঠিক আছে। নদীতে স্রোতের বেগ, এখানে আমি স্রোতের বেগটাকে ভি ধরে নিচ্ছি, ভি সমান ওই যে 1 মিটার/সেকেন্ড। আড়াআড়ি ভাবে চালনা করা একটি নৌকা, আড়াআড়ি ভাবে চালনা করা হয়েছে মানে এই এই বরাবর নৌকার বেগের অভিমুখটা, নৌকার বেগটা এই দিকে কাজ করছে, ঠিক আছে। আড়াআড়ি ভাবে চালনা করেছে কত বেগে, 2 মিটার/সেকেন্ড বেগে, এটা ইউ, ঠিক আছে। নদী পার হতে কত সময় লাগবে, তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু নৌকাটাকে এ থেকে বি অভিমুখে চালনা করেছে, এ থেকে বি অভিমুখে চালনা করেছে, তাহলে নৌকাটা স্রোতের জন্য এই বরাবর গতিশীল হবে, ঠিক আছে। এই বরাবর যাবে, দিয়ে এইখানে পৌঁছাবে, কখনোই বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। তার মানে এইটা আমরা যেটা জানতে পারবো যে এখানে যে লব্ধি বেগ ডব্লু সমান, সেটা সমান √ইউ² + ভি²। তার মানে এখানে তোমার যে টাইমটা লাগবে সে টাইমটা সব থেকে কম হবে, ঠিক আছে। তো টাইমটা মিনিমাম হবে, তাহলে মিনিমাম টাইম টি= সেই টি মিন, এই যে কন্ডিশনটা ছিল, মিনিমাম টাইমের যে কন্ডিশনটা ছিল সেটা এই যে এইখানটা থেকে আমি যেটা লিখেছিলাম, এই যে ফর্মুলাটা টি=d/ইউ সাইন থিটা বা l/ইউ সাইন থিটা, এটা ছিল না। এইটা যদি ফর্মুলাটা ছিল, দেখবে তোমাদের d/ইউ সাইন থিটা, তাহলে এখানে থিটাটা কত, থিটাটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তার মানে এখানে হয়ে যাচ্ছে d/ইউ সাইন 90 ডিগ্রি হওয়ার জন্য ডি এর ভ্যালুটা এখানে 150, আর ইউ এর ভ্যালুটা এখানে বলে দিয়েছে 2, সেই জন্য হয়ে যাচ্ছে 75 সেকেন্ড, ঠিক আছে, 75 সেকেন্ড। একটি জাহাজ প্রতি ঘন্টায় 40 কিমি বেগে পশ্চিম দিকে চলছে, অপর একটি জাহাজ ঘন্টায় এত কিমি বেগে দক্ষিণ দিকে চলছে, ঠিক আছে। তাহলে একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে, অর্থাৎ এইরকম একটা কেস হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা দক্ষিণ দিক, ঠিক আছে। চলছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, তাহলে আমি এইটাকে ইউ1 ধরে নিচ্ছি একটি জাহাজ, আর এইটা হচ্ছে ইউ2, ঠিক আছে। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজ, এটাকে আমি ইউ1 আর এটা ইউ2। প্রথম প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য এটা নিয়ম, যার সাপেক্ষে করা হবে সেটাকে পিছনের দিকে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা যদি এ বিন্দু আর এটা যদি এ ডট বিন্দু হয়, তাদের লব্ধি এইটা হবে
তাহলে এই কর্ণ যেটা পাওয়া যাবে এই কর্ণটাই হবে এক্ষেত্রে লব্ধি বেগের মান, মানে আপেক্ষিক বেগের মান। ঠিক আছে, তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, এটি লিখবে। অতএব প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ ডাব্লিউ ইকাল টু, এখানেও 90 ডিগ্রিতে আছে মানেই ওই ফর্মুলাটাই বসিয়ে দেবো একবারে ডাইরেক্ট, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ u1 এর ভ্যালু 40 তার স্কোয়ার প্লাস 30 তার স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার অফ মানে এটা হচ্ছে 1600 আর এটা 900, 2500, তার মানে হয়ে যাচ্ছে 250, না সরি কত হচ্ছে 16 25, হ্যাঁ 2500ই তো হচ্ছে, রুট ওভার 2500 5 আর 0 50 হচ্ছে, 50, 25-এর রুট এটা 5 আর 100 রুট 10 মানে 50 হবে, 50 কিমি পার আওয়ার, এটা আপেক্ষিক বেগের মান বেরোলো। ঠিক একই রকম ভাবে এবারে অভিমুখটা যদি বের করি, অভিমুখটা তাহলে আমরা এই কোণটা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে যে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজটি দক্ষিণ দিকের সঙ্গে থিটা কোণে গতিশীল হলে, ঠিক আছে, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজটি দক্ষিণ দিকের সঙ্গে থিটা কোণে গতিশীল হলে ট্যান থিটা এটা ইকাল টু লম্ব বাই ভূমি একবারে করে দেবো, যেহেতু 90 ডিগ্রিতে আছে সেই জন্য হয়ে যাবে u1 বাই u2, u1 এর ভ্যালু u1 কত ছিল 40 ডিভাইডেড বাই 30 অর্থাৎ 4/3, অতএব থিটা সমান ট্যান ইনভার্স 4/3। ঠিক আছে, আচ্ছা এখানে উত্তরটা লেখার সময় এটা একটু ঠিক করে লিখতে হবে, সেটা হচ্ছে কি এখানে আমরা ডিরেকশনটা তাহলে দেখতে পাচ্ছি এইরকম হচ্ছে, এরকম ডিরেকশনটা, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে অভিমুখটা ঠিক এইরকম হবে, তার মানে এটা কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই দিকটা তো তোমার পূর্ব দিক, তাহলে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এইটা ছিল দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, তাহলে এত ডিগ্রি কোণে আমরা যে কোণটা বেরিয়েছে ট্যান ইনভার্স 4/3, এইটা দক্ষিণ দিকের সাপেক্ষে পূর্ব দিকে, এই কোণটা হচ্ছে পূর্ব দিকে। ঠিক আছে, কারণ এইরকম কোণটাও হতে পারতো, কিন্তু দক্ষিণ দিকের সাপেক্ষে থিটা ট্যান ইনভার্স 3.5 এটা কিন্তু পশ্চিম দিকেও হতে পারতো। ঠিক আছে, তাহলে সেই যেহেতু এক্ষেত্রে পূর্ব দিকে কোণটা হচ্ছে, সেই জন্য আমাদেরকে এইভাবেই করতে হবে, মানে উত্তরটা এইভাবেই লিখতে হবে, ট্যান ইনভার্স 4/3 ডিগ্রি কোণে পূর্ব দিকে। ঠিক আছে, দক্ষিণের সাপেক্ষে যেমন ভাবে এখানটা লেখা আছে যে দক্ষিণ দিকের সঙ্গে ট্যান ইনভার্স 3.5 কোণে পূর্ব দিকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে, একটি মিনারের চূড়া থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি কণা ফেলা হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা সামথিং কোনো মিনার আছে, এই চূড়া থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি কণা ফেলা হলো। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি
যে প্রথমে একটা বস্তুকণা ফেলা হলো, সে টি সময়ে এই দূরত্বটা এলো টি সময়ে, তার 2 সেকেন্ড পরে আর একটা বস্তু যদি ফেলা হয় তাহলে সে নিশ্চয়ই এরকম জায়গাটায় এসে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এদের আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক ত্বরণ নির্ণয় করো। তাহলে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে তাদের বেগটা কত হচ্ছে সেটা আগে বের করে নেব। তাহলে প্রথমে আমি এই যে এ বস্তুটা আমি ফেলেছি, এ বস্তুটা তো টি সময়ে এত দূরে এসেছে নাকি, তাহলে টি সময়ে বেগটা কত। তাহলে ধরি প্রথম বস্তু টি সময়ে বেগ প্রথম বস্তুর টি সময় পরে বেগ, এটা যদি আমি v1 লিখি, v1 সমান ইউ প্লাস জিটি, অর্থাৎ ইউটা যেহেতু 0 স্থির অবস্থা থেকে পড়ছে সেই জন্য জিটি হবে। তাহলে একই রকম ভাবে দ্বিতীয় বস্তুটা তোমার 2 সেকেন্ড পরে ফেলা হয়েছে, তাহলে দ্বিতীয় বস্তুর t-2 সেকেন্ড সময় পরে বেগ v2 ইকাল টু, এটাও একই ফর্মুলা, ইউ প্লাস জিটি। তাহলে এখানে জাস্ট ইউটা তো 0 সেই জন্য জি t-2, তাহলে এখানটায় গুণ করে দিচ্ছি জিটি মাইনাস -2g, তাহলে এখানে আপেক্ষিক বেগ এবারে তাহলে পেয়ে যাব। দুজনেই তো দুটো বস্তুই, এই বস্তুটা আর এই বস্তুটা দুটোই তো একই বেগে নিচের দিকে পড়ছে, একই বেগ বলবো না, মানে একই অভিমুখে নিচের দিকে পড়ছে। তাহলে একটার সাপেক্ষে আর একটার আপেক্ষিক বেগ যখনই করতে হবে, এখানে কণা দুটির পতনকালে এদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলেছে, তাহলে একটার সাপেক্ষে আর একটার আপেক্ষিক বেগ বের করব। তাহলে যাকে সাপেক্ষ করব সেটাকে নেগেটিভ করতে হয়। এটা সব থেকে সুবিধা হবে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগটা বের করা। ঠিক আছে, অতএব এখানে লিখবে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। ঠিক আছে, এটা সমান কত, তাহলে এটা নিশ্চয়ই v1 মাইনাস v2 হবে। আচ্ছা, v1 এর ভ্যালু কত ছিল, জিটি মাইনাস জিটি প্লাস 2g হয়ে যাবে। এখানে জিটি কেটে যাবে, 2 ইন্টু জি, 2g উত্তরটা আছে 2g টার্মে, তাহলে এইটাই আপেক্ষিক বেগের মান হলো। ঠিক আছে, এরপরে বলেছে আপেক্ষিক ত্বরণ। এই আপেক্ষিক ত্বরণটা কি হবে, যেহেতু দুটো বস্তুই একই ত্বরণ নিয়ে নিচে পড়ছে, দুজনেই অভিকর্ষ ত্বরণ, জি অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচে পড়ছে, সেই জন্য দুজনের আপেক্ষিক ত্বরণের মানটা 0 হবে, কারণ জি মাইনাস জি সেটা ইকাল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আছে 18টা। 1 কিমি চওড়া একটি নদীর স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগটা আমি ধরছিলাম হচ্ছে ভি, স্রোতের বেগ ভি। একজন সাঁতারু স্থির জলে 4 কিমি/আওয়ার বেগে, মানে এটা ইউ, সাঁতারুর বেগ হচ্ছে ইউ। সাঁতারুটি কেবলমাত্র 15 মিনিট সাঁতার কাটতে পারে। ঠিক আছে, 15 মিনিটে নদীর অপর তীরে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে, আর সাঁতারুটি মোট কত দূরত্ব সাঁতার কাটবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা এটা কিন্তু
না বলেছে ন্যূনতম সময়, না বলেছে ন্যূনতম পথ, ঠিক আছে, কোনোটাই কিন্তু বলে দেয়নি ক্লিয়ারলি। এটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে কেবলমাত্র 15 মিনিট, এই যে কথাটা বলেছে না কেবলমাত্র 15 মিনিট, সুতরাং ব্যক্তিটা 15 মিনিটের থেকে বেশি সময় ধরে সাঁতার কাটতে পারবে না, ঠিক আছে। তো সেই হিসাবে ব্যক্তিটাকে এমনভাবে সাঁতারটা কাটতে হবে যাতে করে সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা ঠিক আগের যে অঙ্কটা করলাম ঠিক সেরকম ভাবে অঙ্কটা করব, যে এখানে এ এবং বি এই যে দুটো বিন্দু যদি হয় তাহলে ব্যক্তিটাকে এই সোজা সাঁতার কাটতে হবে। তবে কি হবে না এখানে স্রোতের বেগ থাকার জন্য ইউ বেগে এদিকে যাচ্ছে, স্রোতের বেগে থাকার জন্য সে এইরকম ভাবে এখানে পৌঁছাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ হবে ডব্লিউ। তাহলে এই দিকে কাজ করবে তোমার স্রোতের বেগ ভি, ঠিক আছে। তাহলে 15 মিনিটে সে সি বিন্দুতে পৌঁছাবে, এ থেকে সি বিন্দুতে পৌঁছাবে 15 মিনিটে। তাহলে ন্যূনতম পথে প্রথমে একটা উত্তর পেয়ে যাচ্ছি যে কোন দিকে তাকে সাঁতার কাটতে হবে। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে থিটা ইকাল টু 90 ডিগ্রি হতে হবে, থিটা ইকাল টু 90 ডিগ্রি এটি হতে হবে। তার মানে এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, তার মানে স্রোতের সাথে লম্বভাবে তাকে সাঁতার কাটতে হবে। এটা একটা উত্তর পেয়ে গেলাম। কিন্তু পরে বলে যে সাঁতারুটি মোট কত দূরত্ব সাঁতার কাটবে, অর্থাৎ এসি দূরত্বটা কত হবে এইটি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা বের করার জন্য আমরা এখানে এই দূরত্বটা এ বি ইকাল টু দেওয়া আছে, এ বি এটা ইকাল টু 1 কিমি, এটা দেওয়া আছে। আর তোমার হচ্ছে টাইমটা দেওয়া আছে টি ইকাল টু 15 মিনিট, এটা তার মানে 1/4 আওয়ার, 1/4 ঘন্টা, এটা করে নিচ্ছি। তাহলে এ বি যে দূরত্বটা 15 মিনিটে যেহেতু সি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাহলে 15 মিনিটে ইউ বেগের জন্য সে এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে, ইউ বেগের জন্য, যেটা আমি আগে করেছিলাম আগের অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে যে এ থেকে যে বি বিন্দুতে পৌঁছেছে সেটা কোন বেগের জন্য, না এই ইউ বেগের জন্য কিন্তু এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে, ঠিক আছে। সেই জন্যই আমরা এখানে টাইমটা ক্ষেত্রে ক্যালকুলেশন করার ক্ষেত্রে ইউ দিয়ে ভাগ করেছিলাম। তাহলে একই রকম ভাবে এখানে আমরা এবি দূরত্ব, এবি এবি দূরত্বটা তো জানা আছে, ওটা দরকার নেই, আমাকে বিসি দূরত্বটা বের করতে হবে। বিসি দূরত্বটা কত হবে, এই যে বি বিন্দু থেকে যে সি বিন্দু এইটা যে সরে গেল এই বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে, সেটা নিশ্চয়ই স্রোতের জন্য সরেছে, সেই জন্য বিসি ইকাল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি, এখানে ভি এর ভ্যালুটা স্রোতের বেগটা কত বলেছে, স্রোতের বেগ 3, তাহলে 3 ইন্টু টি, টিটা হচ্ছে 1/4 অর্থাৎ 3/4 কিমি, ঠিক আছে, বিসি দূরত্বটা। তাহলে তোমাকে বের করতে হবে এসি, অতএব এসি ইকাল টু কত, √অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির ভ্যালু 1 কিমি আর বিসির ভ্যালু বের করলাম 9/16, তার মানে √অফ 25/9, তার মানে 5/3, ঠিক আছে, 5/3 1.6 হলো উত্তরটা। এটা 16 হবে, এটা 4 হবে, তাহলে 5/4, ঠিক আছে, 5/4 1.25, ঠিক আছে, এত কিমি, তাহলে এত কিমি সাঁতার কাটবে।